আর খবর একটাই, অর্থাৎ বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি, আর তাতেই এবার মহিলাদের ওপর ফতোয়া জারি করা হলো। অর্থাৎ এতদিন পর্যন্ত হিন্দু সনাতনী ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর হামলার পর এবার ফতোয়া জারি মহিলাদের উপর। একের পর এক পরিস্থিতি, বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি জুলাই আগস্ট থেকে শুরু করে প্রায় এতগুলো মাস। এবং আরো গুরুত্বপূর্ণ যে বিষয়, শেখ হাসিনা তিনি বলছেন যে এই গণহত্যা ইউনূস পরিকল্পিত, এবং তারপরে দাঁড়িয়েও যে ফতোয়া জারি করা হয়েছে গোপালগঞ্জের গহরডাঙ্গা এলাকায় মৌলবাদী কট্টরপন্থীদের দ্বারা জারি করা এই ফতোয়া, যে ফতোয়ায় বলা হচ্ছে মহিলারা তারা বেরোতে পারবে না। এবং কি সেই ফতোয়া, কি হুঙ্কার মৌলবাদীদের, শোনাই একবার। কোন মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখিরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। মৌলবাদীদের জারি করা ফতোয়া, সেই হুঙ্কারের ছবিটা আপনাদেরকে দেখালাম এবং তারা কি বলছেন সেটাও শুনলেন। বাজারে পর্দা রাখতে হবে, মহিলাদের কোনো কিছু দেওয়া যাবে না, অর্থাৎ বিক্রি করা যাবে না। মহিলাদের বাড়ির বাইরে বেরোতে গেলেও যদি এখন বাংলাদেশের মতো জায়গায় এরকম ভাবে ফতোয়া জারি করা হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? কারণ একদিকে আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়িত হচ্ছে বাংলাদেশে, আর সেই বাংলাদেশ, সেই পদ্মার পার, যে বাংলাদেশ সোনার বাংলা, সেই সোনার বাংলায় মায়েরা, মহিলারা, তারা নিরাপত্তা তো অনেক দূরস্থ, তাদেরকে পর্দার আড়ালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের অধিকার, তাদের নারীদের অধিকার খর্ব করা হচ্ছে কট্টরপন্থীদের, মৌলবাদীদের এই হুঙ্কার। সেই হুঙ্কারের পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে সত্যি কি এই গোটা ঘটনা আফগানিস্তানের দিকে যাচ্ছে, আফগানিস্তানের পথে হাঁটছে? কেন বলছি? কারণ আফগানিস্তানের তালিবান রাজ, আমরা সকলেই সেই পরিস্থিতি সম্পর্কে অবগত। একইভাবে কি আফগানিস্তানের পথে এবার বাংলাদেশ, একইভাবে সেই তালিবান রাজ জারি হতে চলেছে বাংলাদেশে, যে কারণে বছরের পর বছর দীর্ঘ ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে যে লড়াই, যে পথে বাংলাদেশ হেঁটেছে, তারপর কোথাও একটা তার ছন্দ পতন। এই মুহূর্তে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, যে বিষয়টা সর্বপ্রথম জানতে চাইবো, এতক্ষণ পর্যন্ত এতদিন আমরা আলোচনা করে এসেছি যে সিরিয়ার মডেল কি বাংলাদেশে বাস্তবায়িত হতে পারে বা হতে চলেছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে, এরপর নারীদের অধিকার খর্ব করার মতো ফতোয়া জারি, অর্থাৎ আফগানিস্তানের পথে হাঁটবে বাংলাদেশ, সেই তালিবান রাজ। একেবারেই দেখো তিথি, এই কথা প্রথমেই বলতে হয় যে সিএনএর খবরের শিলমোহর পড়ছে একের পর এক ঘটনা যখন প্রকাশ্যে আসছে। তুমি জানো, আমরাই প্রথম যখন সেখানে সনাতনীদের ওপর একের পর এক হামলা নেমে আসছে, যখন সমস্ত সংবাদ মাধ্যমগুলো সেই দিকে মুখ ছিল, আমরা সনাতনীদের উপর হামলার পাশাপাশি যে খবরের দিকে গুরুত্ব আরোপ করি সেটা হলো সামরিক অভিযানের পথে হাঁটছে বাংলাদেশ, এরকম একটি অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা প্রথম বাংলা সংবাদ মাধ্যমে একমাত্র সিএন সেই খবর আমরা প্রকাশিত করি। এরপর আমরা পরিষ্কার সেখানে জানাই যে এই গোটা সামরিক যে প্রস্তুতি চলছে বাংলাদেশে, একটা যুদ্ধ মনোভাব নিয়ে তারা এগোতে চাইছে, সেই যুদ্ধ মনোভাবের ক্ষেত্রে সেখানে যে পাকিস্তানের আইএসআই এর একটা যোগ পাওয়া যাচ্ছে, সেই তথ্যটাও বা সেই আশঙ্কাটাও কিন্তু আমরা প্রথম প্রকাশ করি।
এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা জঙ্গি যোগ সেখানে লক্ষ্য করা যাচ্ছে এবং জঙ্গিরা অর্থাৎ জামাতের হাত ধরে একাধিক জঙ্গি সংগঠনগুলো সেখানে সক্রিয় হচ্ছে, ইউনূসকে একেবারে কাঠের পুতুল, হাতের পুতুল বানিয়ে রেখে দেওয়া হয়েছে এবং তার হ্যাঁ না বলা ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে এই জঙ্গি সংগঠনগুলো একটু একটু করে সেখানে তাদের মাথা চারা দিচ্ছে, সনাতনীদের ওপর হামলা চালাচ্ছে। এ খবরও সবার প্রথম আমরাই তুলে ধরার চেষ্টা করি এবং গতকালও এই যে একটু আগেই তুমি বললে তিথি যে সিরিয়া যোগ, সেই তথ্য আমরা সবার আগে তুলি এবং তার আগে পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে একটা মিসাইল কারখানা তৈরি করার প্রচেষ্টা করছে সে খবর আমরা তুলে ধরার পর তা রীতিমতো দাবানলের মতন ভাইরাল হয়ে গিয়েছে। এই সমস্ত প্রক্রিয়াগুলো একটার পর একটা যা আমরা বলে আসছিলাম, আজকে বোধহয় সেই আশঙ্কাগুলোর, সিএনএর সেই আশঙ্কাগুলোর ওপরেই শিলমোহর দিচ্ছে এই ভাইরাল ভিডিওটি, যা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, যেখানে দেখা যাচ্ছে যে মৌলবাদী শক্তির লোকেরা তারা রীতিমতো মাইক নিয়ে বেরিয়ে পড়েছে এবং ওপেন বা প্রকাশ্য বাজারে তারা মাইকিং করে ঘোষণা করছে যে কোনো মহিলা কিন্তু বাজারে বেরোতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের বাজারে কোনো মহিলা গিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন না, বাজার করার জন্য মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না, তাদের প্রয়োজনীয় জিনিস, সেটা শাকসবজি হতে পারে বা অন্যান্য যে কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে, তা কিনতে তারা বাজারে বেরোবেন না। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে এবার কি বাংলাদেশে আফগানিস্তানের মতন শরীয়ত আইন কায়েম হতে চলেছে? এবং এই মৌলবাদী শক্তিগুলো যেভাবে মাথাচাড়া দিচ্ছে এবং ইউনূস যেভাবে সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে বা মেনে নিতে বাধ্য হচ্ছে, তার কারণ তার মসনদ টিকে আছে আইএসআই, তার মসনদ টিকে আছে জঙ্গি সংগঠনগুলোর আশীর্বাদে, তা কি পরিষ্কার হয়ে যাচ্ছে? প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে তিথি। ভাস্কর, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ ইতিমধ্যেই আমরা দেখলাম যে গোটা বিশ্ব এই মুহূর্তে তটস্থ, কারণ ব্রিটেনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে, মার্কিন কংগ্রেসের সেনেটের তরফ থেকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া উচিত সংখ্যালঘুদের নিরাপত্তার। তারপরে দাঁড়িয়েও কোথাও একটাই নারীর অধিকার খর্ব হওয়া, অর্থাৎ কোথাও সবারই ভাবনা চিন্তার মধ্যে ছিল যে স্টেপ বাই স্টেপ এ পথেই হাঁটতে পারে বাংলাদেশ। আমি আসবো ভাস্কর তোমার কাছে। ইতিমধ্যেই অধ্যাপক মিরাতুন নাহার রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো ম্যাম ক্যালকাটা নিউজে। এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, মধ্যযুগীয় বর্বরতার কথা আমরা এখনো বলি, এখনো ঘটে এরকম অনেক ঘটনা জানি, আপনার সঙ্গেও আমরা কথা বলেছি বিভিন্ন সময়। বাংলাদেশের পরিস্থিতি, নতুন করে কট্টরপন্থীরা, মৌলবাদীরা তারা পর্দা প্রথা চালু করবার ফতোয়া জারি করছে, সমাজ মাধ্যমে ভাইরাল এই মুহূর্তে সেই ভিডিও, অর্থাৎ মহিলাদের অধিকারও খর্ব করা হচ্ছে বাংলাদেশে, সেই পথেই হাঁটছে বাংলাদেশ। কিভাবে দেখছেন খবরগুলো? আমার মনে হয় খবরের মতো করেই পরিবেশন করা উচিত। আমরা যেন কোনোভাবেই কোনো প্ররোচনার ফাঁদে পা না দিই। আমাদের প্রতিবেশী প্রিয় দেশ বাংলাদেশ, সেটা কোনো ধর্মীয় দেশ নয়, বাংলাদেশ তার নাম। বাংলাদেশের উদ্ভব তারা নিজেরাই ঘটিয়েছিলেন, একটা মৌলবাদী বলা যায় ধর্মীয় দেশের ভেতর থেকে। সেই বাংলাদেশে এখন ঘটছে, প্রথম শোনা গেল, জানা গেল, খবরের মাধ্যমে আমরা জানতে পারছি হিন্দু মুসলমানের মধ্যে লড়াই, হিন্দুদের মরতে হচ্ছে বা নির্যাতিত হতে হচ্ছে মুসলমানদের হাতে। খবরগুলো ঠিক এইভাবেই আসছে, সংখ্যালঘু কথাটা আমি বাদ দিলাম। সেই খবরের পরে এবারের খবর হচ্ছে যে পুলিশদের দ্বারা মহিলাদের উপর নির্যাতন চলছে, মহিলাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দুটোরই একটা মূল সূত্র আছে, দুটো ক্ষেত্রে বিভাজনকে হাতিয়ার করে মন্দ রাজনীতি বা মন্দ দেশীয় নীতি চলছে প্রতিবেশী রাষ্ট্রে। বিভাজনটা কি? একটা হলো ধর্মীয় বিভাজন, ধর্মীয় বিশ্বাসের বিভাজন, যেটা চলছিল কিছুদিন আগে পর্যন্ত, আর এখন আবার তার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্গ বিভাজন, পুরুষ নারীর বিভাজন। দুটো ক্ষেত্রে একটু তফাৎ আছে। প্রথম ক্ষেত্রে রক্তপাত হানাহানি ঘটে বেশি, আর দ্বিতীয় ক্ষেত্রে রক্তপাত হানাহানি নয়, মেয়েরা নির্যাতিত হয়, মেয়েদেরকে আর স্বাধীন সত্তা মেয়েদের মানা হয় না, তাদেরকে পরাধীনতা মেনে নিতে হয়। এই দুটো ক্ষেত্রে মিল আর অমিলটা আমি যেটা দেখতে পাচ্ছি। এরপরে আমার একটাই কথা, দুটো খবরে এটাই আমাদের কাছে সাধারণ সূত্র দিয়ে দিচ্ছে
গোড়ামি দ্বারা পরিচালিত যারা গোড়া ধর্মবাদী বা গোড়া পরিচি যারা সব বিষয়ে, তারা উদারপন্থীদের হারিয়ে দিয়ে বাংলাদেশে তারাই এখন নানা ধরনের ক্রিয়াকাণ্ড সম্ভব করছে। সেক্ষেত্রে ম্যাম অনেকগুলো দিক, অনেকগুলো পরিস্থিতি, এবং এরপর সত্যি বাংলাদেশ কোন পথে হাঁটবে, আফগানিস্তানের পথেই হাঁটবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, ডক্টর মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সকলেই ভীষণভাবে উদ্বিগ্ন। তারপরে দাঁড়িয়েও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে মৌলবাদীদের ফতোয়া জারি করবার হুঙ্কার, বাজারে বাজারে মহিলাদের যাতে অ্যালাউ না করা হয়, পর্দা প্রথা জারি করবার হুঙ্কার দেওয়া হচ্ছে, এবং তাতে বাংলাদেশের মহিলাদের অধিকার, নারীদের অধিকার খর্ব করার এই যে একদম প্রয়াস, চেষ্টা আফগানিস্তানে তালিবান রাজের কায়দায়, কিভাবে দেখছেন? দেখুন, আমার ভাবতে লজ্জা লাগছে। আমি জাতীয় মহিলা কমিশনের সদস্য। আমি মহিলাদের পর্দা প্রথা বা মহিলাদের উপরে যে ফতোয়া জারি, যে সংক্রান্ত ঘটনাগুলো বাংলাদেশে ইদানিং ঘটানোর হচ্ছে, বা ওখানে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার চলছে, বিশেষ করে হিন্দু মহিলাদের, তাদের মানে হিন্দুদের মহিলাদের হিন্দু রাখা চলবে না। আমরা দেখেছি যে হিন্দু যারা আমাদের প্রচারক আছেন, তারা বলছেন যে তোমরা তুলসী মালা পরো না, তোমরা টিকা পরো না, তোমরা সিঁদুর পরো না, তোমরা শাখা পরো না, তোমরা লুকিয়ে থাকো। কিসের ভয়? মানবতার ভয়, গণতন্ত্রের ভয়, মানুষের হিউম্যান রাইটস এর ভয়। সেখানে যে তালিবানি প্রথা চলছে, এবং যেভাবে বাংলাদেশটাকে শুধু মৌলবাদ নয়, বাংলাদেশকে একটা টেররিস্টের আখড়া বানানো হচ্ছে, এইভাবে তারা এই করতে গিয়ে গোপালগঞ্জের যে ঘটনা আপনি বলছেন, ইসলামীরা যেভাবে ইসলামিয়ানা চালু করতে গিয়ে বাঙালিদের, হিন্দুদের ওপর, মহিলাদের ওপর অত্যাচার করছে, এটা নিন্দা করলে হবে না, এর বিরুদ্ধে প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। এবং সেখানকার মানুষ এখন যে দুরবস্থার মধ্যে রয়েছে, তাদের পক্ষে সম্ভব না হয় আশেপাশে প্রত্যেকটি দেশের প্রত্যেককে এগিয়ে আসা উচিত। এবং মেয়েদের এই অবস্থা, আমি বলবো এর মানে অতি শীঘ্র এর সুরাহা হওয়া প্রয়োজন। এই মৌলবাদীদের বিরুদ্ধে কেন রাষ্ট্রতন্ত্র কাজ করছে না, এবং যখন করছে না সেই সরকার কি করে টিকে আছে, এবং সেই সরকারকে যে ইলেক্টেড গভর্নমেন্ট, তারা কেন এইগুলোর বিরুদ্ধে, বা আমাদের পুরো সারা বিশ্বে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। এগুলো আর মেনে নেওয়া যাবে না। সেক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি কি হয়, গোটা দেশের তরফ থেকে কি পদক্ষেপ হবে, বা অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, তারাই সবটা কিভাবে মোকাবিলা করবে বা নাকি প্রশ্রয় দেবে, সবটাই প্রশ্নের মুখে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। টেলিফোন লাইনে ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার, তার সঙ্গে কথা বলছিলাম। ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে, এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, খুব স্পেসিফিক যে প্রশ্ন, যে এর পরে বাংলাদেশ কোন পথে হাঁটতে পারে? দেখো, আমি একটু আগে যেটা বলছিলাম যে একের পর এক যে খবরগুলো আমরা তুলে ধরেছি, কোথাও সেই খবরগুলোর শিলমোহর দিচ্ছে আজকের এই ঘটনা। এবং এর পরবর্তী ক্ষেত্রে আর কি হতে পারে? এর পরবর্তী ক্ষেত্রে কি তাহলে এবার বাংলাদেশের নামটাও মুছে দেবে? তার কারণ সেখানে তারা মুজিবুর রহমানের সবকিছুই তারা মুছে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের টাকা থেকে পর্যন্ত মুজিবুর রহমানের যে ছবি, সেই ছবি তারা তুলে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটা তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সে বিষয়ে যদিও এখনো পর্যন্ত মান্যতা আসেনি, কিন্তু তারা প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তোমাকে জানাই যে মঙ্গলবার হিন্দুদের উপর বা সনাতনীদের উপর যে হামলার ঘটনা, তারও একটি উদাহরণ আমরা পেয়েছি। সুনামগঞ্জে একের পর এক ঘটনা, সুনামগঞ্জের কথা, হিন্দুদের উপর আক্রমণ, তাদের বাড়িতে হামলা, একের পর এক ছবিও আমরা দেখাচ্ছি। অনেক ধন্যবাদ জানাবো সিনিয়র এডিটর ভাস্কর দত্ত, কথা বলছিলাম তার সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে সিপিএম নেত্রী কনিরিকা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কনিরিকাদের স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই আরো অনেক বেশি জটিল, সেন্সিটিভ হয়ে উঠছে, উদ্বেগজনক হয়ে উঠছে। তারপরে দাঁড়িয়েও লাস্ট আমরা যা আপডেট পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও, যেখানে মৌলবাদীরা ফতোয়া জারি করছে মহিলাদের উদ্দেশ্যে, পর্দা প্রথা, তাদেরকে, নারীদের অধিকার খর্ব করার এই আপ্রাণ প্রচেষ্টা কিভাবে দেখছেন? আফগানিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ। শোনা যাচ্ছে কনিরিকা দি? হ্যালো, আমি ভিডিওটা দেখিনি, কিন্তু আপনারা যা বললেন সেটা যদি ভিডিও কন্টেন্ট হয় তাহলে এটা খুবই উদ্বেগজনক এবং এটা নিন্দনীয়।
কখনোই এই ধরনের ঘটনা আজকের দিনে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই ঘটনা হতে পারে না। এটা হওয়া মানে তো একেবারে যে যা ছিল বাংলাদেশ, যা মুক্তিযুদ্ধের যা অঙ্গীকার ছিল, যা মুক্তিযুদ্ধের ঐতিহ্য ছিল, সমস্ত কিন্তু তাহলে পিছনের দিকে আবার টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তা যদি হয় তাহলে অবশ্যই অত্যন্ত নিন্দনীয় কাজ, এই ভীষণই খুবই খারাপ বিষয়, উদ্বেগজনক। আমি আশা করি বাংলাদেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন এবং ধর্ম নিরপেক্ষ চেতনা সম্পন্ন মানুষ এই ঘটনার নিশ্চিত বিরোধিতা করবেন এবং এই ঘটনার প্রতিবাদে নিশ্চিত এগিয়ে আসবেন সমস্ত দেশে বিশ্বে সমস্ত মানুষ। এইটা ঠিক নয়, হতে পারে না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেত্রী কর্ণিকা ঘোষ, কথা বলছিলাম তার সঙ্গে। এবং এই মুহূর্তে বিশিষ্ট কবি সাহিত্যিক মন্দাকান্তা সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বাংলাদেশের পরিস্থিতি, একদিকে যখন বাংলাদেশের একাংশ মানুষ অর্থাৎ বিএনপি তারা বলছে যে মুক্তিযুদ্ধের স্বাদ রয়েছে, মুক্তিযুদ্ধের সংগ্রাম রয়েছে, তারা সদ্য নাকি গণতন্ত্রের স্বাদ পেয়েছে, আবার সেই বাংলাদেশে কট্টরপন্থীদের দ্বারা ফতোয়া জারি করা হচ্ছে, মহিলাদের অধিকার খর্ব করা হচ্ছে, পর্দা প্রথার ফতোয়া জারি করা হচ্ছে। কিভাবে দেখছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি? এখন পুরোটাই একটি মৌলবাদের আগ্রাসন এবং মৌলবাদের সঙ্গে জুড়ে থাকে ক্ষমতাতন্ত্র। তো এখানে যেরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, অত্যাচার নেমে আসে, বিভৎস অত্যাচার, এই সংখ্যালঘুকে আক্রমণ করা এবং নারীদের আক্রমণ করা, এটা আমার চোখে একই। কারণ মৌলবাদের সঙ্গে বললাম যে যেটা মানে কি বলবো, ক্ষমতাতন্ত্র এবং পিতৃতান্ত্রিকতা, পিতৃতন্ত্র, এই দুটোই মিশে থাকে। ক্ষমতাতন্ত্রের হাতে নারীকে খর্ব করা হয়, নারীর অধিকার, এবং তার সঙ্গে জড়িত থাকা যে পিতৃতন্ত্র, সেটা নারীর অধিকার খর্ব করবেই। কাজেই সংখ্যালঘু নারীরাও যেরকম, সংখ্যালঘু ধর্মের লোকজনও সেরকম, তারাই পড়ে মার খাচ্ছে। এবং জঙ্গি সরকার বা জঙ্গি অসরকার যাই বলুন না কেন, তাদের হাতে মানুষ, নারী ও পুরুষ উভয়ত মানুষ চিরদিন বিপন্ন। আমি এইভাবেই পুরো ঘটনাটা দেখি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি বলছে একের পর এক ঘটনা যেভাবে বর্ণিচ্ছে তাতে সমগ্র বিশ্ব, গোটা বিশ্বটাই তটস্থ। এই মুহূর্তে ব্রিটেন পার্লামেন্টের তরফ থেকে রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশকে এড়িয়ে চলার কথা বলা হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান সমস্ত কিছু থেকে বিরত থাকার কথা। মার্কিন কংগ্রেসের সেনেটের সদস্যরা তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া। তারপরে দাঁড়িয়েও সত্যি কি দিন ফিরবে, আদৌ দিন বদলাবে বাংলাদেশে, নাকি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সরকার সবটার পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন না প্রশ্রয় দেবেন? শেখ হাসিনা বলছেন যে যা হচ্ছে, যেভাবে গণহত্যা হচ্ছে তার সবটাই ইউনূস পরিকল্পিত, সুনিপুণভাবে পরিকল্পনা করা হয়েছে। তারপরে দাঁড়িয়েও কট্টরপন্থীরা, মৌলবাদীরা যে ফতোয়া জারি করছে, এখনো পর্যন্ত একদিকে পাল্লা দিয়ে, একদিকে যখন হিন্দুদের উপর, সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর হামলা করা হচ্ছে, আক্রান্ত হতে হচ্ছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর চালানো হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে মহিলাদের অধিকার খর্ব করার ফতোয়া জারি করছে কট্টরপন্থীরা। এরপর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেদিকে তো নজর থাকবেই। কিন্তু প্রত্যেকটা মহল বলছে যে বাংলাদেশ ক্রমেই যেন ছাই চাপা আগুনের অবস্থায় রয়েছে এবং যখন তখন যে কোনো অবস্থায়, ইতিমধ্যেই আমরা দেখেছি বারংবার পাক হাই কমিশনের সঙ্গে বৈঠক সেরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও তারা বলছে, সূত্র বলছে, তারা বলছেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু তা নিয়েও নয়া জল্পনা তৈরি হয়েছে। পাকিস্তানকে চাইছে বাংলাদেশ এই মুহূর্তে, কারণ 2001 থেকে 2006 তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া থাকাকালীন কিন্তু একইভাবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলি, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো তারা আক্রা করতে শুরু করেছিল এই বাংলাদেশে। অভিনেত্রী পাপিয়া অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পাপিয়াদি, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বাংলাদেশের অবস্থা ক্রমেই উদ্বেগজনক। সংখ্যালঘুদের উপর আক্রমণ তো রয়েছে, এরই পাশাপাশি মহিলাদের অধিকার খর্ব করতে পর্দা প্রথার ফতোয়া জারি করছে মৌলবাদী কট্টরপন্থীরা। তারা বাজারে বাজারে মাইকিং করছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখাচ্ছি। আপনার কি বলবেন? এটা বাংলাদেশ তো মৌলবাদীদের প্রথম কথা প্রশ্রয় দিয়ে এখন তো পুরো মৌলবাদী ভাবেই ওরা চলছে। তো মৌলবাদ যদি ফান্ডামেন্টালিস্ট যদি সবাই হয়ে যায়, তাহলে ওখানে হিন্দুদের প্রবল বিপদ। এখন
পদ্মা কোথায়, মানে আমরা কি এগোবো না আরো পিছিয়ে যাব? বাংলাদেশ কি পিছিয়ে যাওয়ার কথা বলছে? এবং আমি তো প্রশ্ন করবো, আমাদের নোবেল পুরস্কার বিজয়ী নাকি শান্তিতে নাকি সে গ্রামীণ ব্যাংকে, তিনি তো এতে প্রশ্রয় দিচ্ছেন। যদি সত্যি এগুলো হতে থাকে এবং হচ্ছেও, আমাদের কৃষ্ণপ্রভুকে, চৈতন্য প্রভুকে বারবার করে ওরা কৌশলীদের মারছে, মানে ওর ফেভারে যারা দাঁড়াবে তাদেরকে মারছে। এই অচলাবস্থা জারি থাকবে নাকি কাটানো সম্ভব কারোর হস্তক্ষেপে, সেটাই এখন বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এবং এখান থেকে দাঁড়িয়েই আমরা শোনানোর চেষ্টা করব এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই ফতোয়া জারি নিয়ে ঠিক কি বললেন, শুনুন। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে।